ওকে, তো আমাদের ইতিমধ্যে জীববিজ্ঞান সাবজেক্টের প্রথম অধ্যায় অর্থাৎ জীবন পাঠ অধ্যায়টা শেষ হলো এবং তোমরা ইতিমধ্যে অনেক কিছুই জানো জীবন পাঠ অধ্যায়টা সম্পর্কে। তো আমি তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব, আর এই স্লাইডটা কেন পড়বা, কি জন্য পড়বা সেটা সম্পর্কে আলোচনা করব। আর স্লাইডের সম্পর্কে যদি তোমাদেরকে না বলি বা কমন জিনিসগুলো প্রতি যদি দাগাই না দিই, তাহলে তোমরা পরবর্তীতে আটকে যাবা বা অল্প সময়ের মধ্যে ভালো প্রিপারেশন নিতে পারবে না পরীক্ষার আগে। সো দেখি আমাদের প্রথম স্লাইডে কি আছে। জীববিজ্ঞান হচ্ছে প্রথম অধ্যায় জীবন পাঠ, সেটা আমরা জানি। এরপর আমরা দ্বিতীয় স্লাইডে চলে যাই। এই স্লাইডে তোমার যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে রোড ম্যাপ দেওয়া আছে, অর্থাৎ এই অধ্যায়ের তোমার কি জিনিসগুলোর উপর বা কোন জিনিসগুলোর উপর ফোকাস বেশি রাখা লাগবে এবং ওই টপিক গুলোতে কোন জিনিসগুলো তোমার পড়া লাগবে, অর্থাৎ ওই টপিকের এমসিকিউ পড়া লাগবে না কি সিকিউ পড়া লাগবে, সেটা তোমার অবশ্যই ধারণা থাকা লাগবে। অর্থাৎ এমসিকিউ দ্বারা বা বহু নির্বাচনী বোঝায়, আর সিকিউ হচ্ছে বড় প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নপত্র বোঝায়। তো দেখো, প্রথম যে টপিকটা সেটা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা। এখান থেকে তেমন একটা এমসিকিউ নাই, সিকিউ নাই। আমি এমসিকিউ কে কালো স্টার দ্বারা এবং সিকিউ কে অন্য একটা কালার দ্বারা চিহ্নিত করলাম। এবং জীববিজ্ঞানের প্রথম ধারণা দেখো এখান থেকে তেমন একটা সিকিউ বা এমসিকিউ কিছুই আসে না, অর্থাৎ বহু নির্বাচনী এবং সৃজনশীল কিছুই তেমন একটা আসে না, বাট তোমাদেরকে পড়ার জন্য পড়া লাগবে। এবার দেখো ভৌত জীববিজ্ঞান যে টপিকটা 2 নম্বরে, সেটা এখান থেকে তোমার এমসিকিউ আসছে, বাট সিকিউ তেমন একটা আসে নাই। দেন ফলিত জীববিজ্ঞান দেখো এখান থেকে এমসিকিউ আসছে, কিন্তু ভৌত জীববিজ্ঞান থেকে কম আসছে। জীবের শ্রেণীবিন্যাস 4 নাম্বার টপিক, এখান থেকে দেখো তোমার সিকিউ এবং এমসিকিউ দুইটাই কিন্তু একেবারে অনেক বেশি পরিমাণে আসছে, অর্থাৎ এই জায়গাটা তোমার একটু বেশি ফোকাস করা লাগবে সৃজনশীল এবং বহু নির্বাচনী দুইটার ক্ষেত্রেই। এরপর দেখো জীববিজ্ঞানের বিভিন্ন ধাপ, এখানেও তোমার সৃজনশীল নাই, কিন্তু এখান থেকে অনেক ভালো পরিমাণে এমসিকিউ আসছে বা বহু নির্বাচনী আসছে। এরপর দেখো দ্বিপদ নামকরণ পদ্ধতি, এখান থেকে বহু নির্বাচনী আসে এবং তোমার সিকিউ যেটা সেটাও কিন্তু মোটামুটি পরিমাণে আসে। তো এটাই আমাদের এই অধ্যায়ের পুরোপুরি ভাবে রোড ম্যাপ, এবং এই রোড ম্যাপটা তোমরা ইতিমধ্যেই জানো এবং আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তোমাদের কোনগুলোতে ফোকাস বেশি করা উচিত, কোনগুলোতে ফোকাস কম করা উচিত। আমরা আমাদের 4 নাম্বার স্লাইডে চলে যাচ্ছি। ওকে, তো কনসেপ্ট 1 বা প্রথম স্লাইডে আছে জীববিজ্ঞানের ধারণা। তোমার জীববিজ্ঞানের ধারণা কি কি জিনিস থাকা লাগবে, অর্থাৎ দেখো তুমি বায়োলজি, অর্থাৎ জীববিজ্ঞানের ইংরেজিতে বায়োলজি বলা হয়, গ্রিক বায়োস এবং লজিস থেকে বায়োলজি শব্দ অর্থ এসেছে। দেন এটা এমন একটা জীব বা উদ্ভিদ আছে, এমন একটা জীব আছে যেটা উদ্ভিদও না, যেটা আবার প্রাণীও না। তো এখানে ওটার মধ্যে একটা উদাহরণ তোমার ব্যাকটেরিয়া এবং ছত্রাক। দেখো ব্যাকটেরিয়া এবং ছত্রাক কিন্তু উদ্ভিদও না, প্রাণীও না, কিন্তু তারা তো একটা জীব। তো এই জিনিসগুলো তোমাদের লাগবে। আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেন এগুলো ভৌত জীববিজ্ঞান, তোমরা ইতিমধ্যে জানো যে কোন জিনিসগুলো তোমাদের পড়া উচিত, কোন জিনিসগুলো পড়া উচিত না। আমি ইতিমধ্যে তোমাদেরকে দাগাই দিয়েছিলাম, তারপর আমি এখান থেকে তোমার অ্যাড করে নি। যেমন অঙ্গ সংস্থান লাগবে, জীবের ট্যাক্সোনমি লাগবে, শৈলবিদ্যা লাগবে না, হিস্টোলজি লাগবে, এবং বংশগতি বিদ্যা বা জেনেটিক্স লাগবে, বিবর্তন বিদ্যা ইত্যাদি লাগবে। আরগুলো তেমন একটা প্রয়োজন পড়বে না। এখান থেকে আবার এন্ডোক্রাইনোলজি, তারপর ভূগোল, এগুলো জিনিসগুলো লাগবে। এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডটা ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞানের ক্ষেত্রে যে জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম সেগুলো জীবাশ্ম বিজ্ঞান, এরপর কীটতত্ত্ব, অণুজীব বিজ্ঞান। দেন আমাদের পরবর্তী স্লাইডে কি আছে, জীব প্রযুক্তি, দেন আছে বায়োইনফরমেটিক্স। তো এই জিনিসগুলো মোটামুটি ধারণা রাখবা, আর বাদ বাকি সবগুলোই পড়বা, বাট এই জিনিসগুলোর উপরে একটু বেশি ফোকাস রাখবা। এরপর আমরা পরবর্তী স্লাইডে চলে যাইতেছি। এখানে কি আছে, জীবের শ্রেণীবিন্যাস, অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়েছে বা কোন প্রসেসে আগানো হয়েছে, এবং এখান থেকে আমরা কিছু পরিমাণে জিনিসপত্র বুলেট পয়েন্ট আকারে দিচ্ছি। অর্থাৎ আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণী আছে তো কত 13 লক্ষ, এবং নামকরণের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এই জিনিসগুলো একটু দেখবা আর কি। প্রায় 1 কোটিতে যদি আমরা সবগুলা গণনা শেষ করতে পারি, এই যে গণনা যদি শেষ করতে পারি, তাহলে সেটা 1 কোটিতে দাঁড়াবে। এবং এই যে সুন্দরভাবে বা সুষ্ঠুভাবে যে সাজানোর যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয়, এটার জন্য যে একটা স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে বা জীববিজ্ঞানের একটা শাখা গড়ে উঠেছে, সেটাকে বলা হয় ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। এবার দেখো শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য একটাই, সেটা তোমার বিশাল বৈচিত্র্যময় জীব জগৎকে এখানে ভুল আছে, সহজভাবে অল্প পরিশ্রম এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। এরপরে সুইডিশ বিজ্ঞানী ক্যারাস্টিনিয়াস 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। তিনি প্রথমে জীবের শ্রেণীবিন্যাস এবং নামকরণের প্রবর্তক। এই যে তিনি কি প্রথমে
শ্রেণীবিন্যাস এবং নামকরণের প্রবর্তক ছিলেন কিন্তু তিনি, কে? ক্যারোলাস লিনিয়াস। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, এটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রয়োজন পড়তেছে। আমরা আমাদের পরবর্তী স্লাইড, অর্থাৎ জীব জগৎ। জীব জগৎকে কে কি করছে, কে না করছে সেগুলো একটু ভালো করে জানা দরকার। অর্থাৎ প্রথমে আসছে কে? প্রথমে আসছে তোমার হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আমি একটু অন্য, হ্যাঁ, প্রথমে আসছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস এসে এখান থেকে তোমার এখান থেকে জীব জগৎকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ, আমরা জানি সেটা। অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম পুরো জীব জগৎটাকে শুধুমাত্র দুইটি ভাগে ভাগ করছে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ এবং আরেকটা হচ্ছে প্রাণী জগৎ। দেন এখান থেকে এসে এখানে হচ্ছে ডিএনএ এবং আরএনএ জীবের ভিত্তির উপর, মানে বিভিন্ন জিনিসের উপর ভিত্তি করে, এখন ক্যারোলাস লিনিয়াস তো শুধুমাত্র উদ্ভিদ এবং জীবের বা প্রাণের ভিত্তিতে হচ্ছে জীব জগৎটাকে একেবারে দুই ভাগে ভাগ করে ফেলছে। বাট হচ্ছে এখানে আসি আর.এইচ. হুটটেকার নামে একজন বিজ্ঞানী, বা হচ্ছে আর.এইচ. হুটটেকার, হ্যাঁ, আর.এইচ. হুটটেকার কত সালে? 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করেন। কয় রাজ্যে? 5টি রাজ্যে ভাগ করেন। আমরা যা ইতিমধ্যে জানি যে 5টি ভাগ করেন না, তিনি হচ্ছে প্রস্তাব করেন। এই জিনিসটা মাথায় রাখবা, তিনি হচ্ছে প্রস্তাব করেন। কে? আর.এইচ. হুটটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন, তিনি কিন্তু করেন নাই। তারপরে পরবর্তীতে, অর্থাৎ আর.এইচ. হুটটেকারের পরে এখানে এসে হচ্ছে মার্গুলিস এই কাজটা করে। মার্গুলিস কি করে? এখানে মার্গুলিস আসে, এখানে হচ্ছে পুরোপুরি এই জগৎটাকে হচ্ছে 1974 সালে হুটটেকারের যে প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাবটার রূপরেখা বা বিস্তারিত রূপ দেন তিনি, বিস্তারিত রূপ দেন। হ্যাঁ, এই যে বিস্তারিত রূপ দেন। তো মেন কাজটা করে প্রথমে কে কাজটা করছে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তিনি পুরো জীব জগৎটাকে হচ্ছে দুটি রাজ্যে ভাগ করছে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ এবং একটা হচ্ছে প্রাণী জগৎ। দেন হচ্ছে আর.এইচ. হুটটেকার আসছে। আর.এইচ. হুটটেকার আসে হচ্ছে পুরো জীব জগৎটাকে, অর্থাৎ এখানে 1969 সালে তিনি 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব দেন, তিনি কিন্তু করেন নাই। দেন হচ্ছে মার্গুলিস আসছে, উনি হচ্ছে আর.এইচ. হুটটেকার যে কথাটা বলছে সেই কথাটার উপর বিস্তারিতভাবে রূপরেখা তৈরি করে। দেন আমরা যদি একেবারে জীব জগৎটা সম্পর্কে একটু ধারণা রাখি, আমি আগে এগুলো একটু ইরেজ করে নিই। দেন আসি আমরা যদি এখান থেকে, হ্যাঁ, পুরো জীব জগৎটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা কোষের উপর ভিত্তি করে, অর্থাৎ আদি কোষ এবং হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষের মধ্যে হচ্ছে শুধুমাত্র মনে রাখ, আমরা আদি কোষ বলতে কি বুঝি? যেসব জীবের হচ্ছে কোষ সুগঠিত নয়, কোষের নিউক্লিয়াস যেটা আছে ওটা কিন্তু সুগঠিত নয়, সেগুলো হচ্ছে আদি কোষ। তার মধ্যে শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে মনেরা। আর এখানে হচ্ছে প্রকৃত কোষ, যাদের কোষের মধ্যে নিউক্লিয়াস গুলো সুগঠিত তারাই হচ্ছে প্রকৃত কোষী। তো এখান থেকে আছে কি? প্রোটিস্টা আছে, ফানজাই, প্লান্টি এন্ড অ্যানিমেলিয়া। আমরা ইতিমধ্যেই এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা রাখি, আমরা পরবর্তীতে আরো বিস্তারিত এখান থেকে জানবো। দেন আসে এই জিনিসটা তোমাদের একটু ভালো মতো মনে রাখা লাগবে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে তোমরা যে 5টা রাজ্য পড়ছিলে সেই 5টা রাজ্যের বৈশিষ্ট্য কি, কোনগুলোর পার্থক্য, এই জিনিসগুলো বেশিরভাগ আসে। একটা দিয়ে দিবে, একটা হিন্স দিয়ে দিবে, বলবে যে এটা কোন রাজ্য এবং ওই রাজ্যের পার্থক্য বলো, এই জিনিসগুলো দিয়ে দিবে। তো এই জিনিসগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই বৈশিষ্ট্যগুলো মুখস্থ রাখা লাগবে বা হচ্ছে বৈশিষ্ট্যগুলো মনে রাখা লাগবে। তো তোমাদের মধ্যে যেগুলো যেভাবে দেওয়া আছে ওগুলো কিন্তু পরে মুখস্থ করতে একটু বেশি কঠিন বা মনে রাখা একটু কঠিন হবে। বাট তুমি যদি এই 4টা পড়ো বা এই 4টা একটু দেখো, দেখবা যে এই পরবর্তীতে কয়েকদিন পর যদি রিভিশন দাও তাহলে বলবা যে এই 4টা অর্থাৎ এই 5টা বৈশিষ্ট্য তোমার একেবারে পানি হয়ে যাবে। দেন আসো প্রথমে আমাদের কি আছে? মনেরা আছে, প্রতিষ্ঠা আছে, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। দেহ গঠন, দেহ গঠন মানে হচ্ছে আমাদের এই পুরো দেহটা আসলে কিভাবে গঠিত হয়, বিভিন্ন কোষ দ্বারা গঠিত হয়। এখন কিছু কিছু কোষ আছে যাদের যাদের দেহটা হচ্ছে এক কোষী, মানে একটা মাত্র কোষ দিয়ে গঠিত। আবার কিছু কিছু প্রাণী আছে যাদের হচ্ছে কোষ বহুকোষী। সো আমরা দেখবো সেই মনেরা রাজ্যে কিন্তু হচ্ছে এককোষী প্রাণী, আর প্রতিষ্ঠা হচ্ছে এককোষী এবং বহুকোষী দুইটাই হতে পারে। ফানজাই হচ্ছে এককোষী এবং মাইসেলিয়াম দিয়ে গঠিত, অর্থাৎ এই জিনিসটা মাথায় রাখবা, অর্থাৎ মাইসেলিয়াম দিয়ে গঠিত। ওকে, ফানজার যে কোষটা আছে সেটা কিন্তু মাইসেলিয়াম দিয়ে গঠিত। প্রাণটি হচ্ছে বহুকোষী। প্রাণটি মানে আমরা একেবারে যদি বাংলাতেই বলি সহজ বাংলা, সেটা হচ্ছে গাছপালা যেগুলো আছে এগুলাই। তো গাছপালা তো নর্মালি হয় বহুকোষী, এটা তো আর এককোষী হয় না। ঠিক তেমনি অ্যানিমেলিয়া তুমি যদি মানুষকে চিন্তা করো তাহলে হয়, মানুষ তো হচ্ছে বহুকোষী। তার মানে হচ্ছে এই জিনিসটা আমার মাথায় আসছে যে হচ্ছে অ্যানিমেলিয়া এবং হচ্ছে প্লান্টি হচ্ছে বহুকোষী, আর ফানজাই হচ্ছে এককোষী। কিন্তু এখানে আবার আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে মাইসেলিয়াম। এরপরে দেখো নিউক্লিয়াসটা কিভাবে নির্ণয় করে? নিউক্লিয়াসটা হচ্ছে তোমার কোষগুলো সুগঠিত কিনা বা হচ্ছে প্রোক্যারিওটা কিনা ইউক্যারিওটা কিনা।
যদি সুগঠিত না হয় তখন সেটা হচ্ছে প্রোক্যারিওটা বা হচ্ছে আদিকোষী। তো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে মনে রাখা হচ্ছে তোমার হচ্ছে আমরা আগে থেকে জানি সেটা হচ্ছে সুগঠিত নয়, তার মানে সেটা হচ্ছে আদিকোষী। এরপরে সুগঠিত, আর বাদ বাকি সবগুলোই হচ্ছে সুগঠিত, শুধুমাত্র মনেরাই হচ্ছে সুগঠিত নয় বা হচ্ছে এগুলো হচ্ছে আদিকোষী, এগুলো হচ্ছে প্রকৃত কোষী না। এরপর হচ্ছে কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণুর উপর ভিত্তি করে কোষীয় অঙ্গাণু অনেকগুলো কোষ, একটা কোষের মধ্যে অনেকগুলো জিনিসপত্র থাকে। রাইবোজোম থাকে, তোমার হচ্ছে সাইটোপ্লাজম থাকে, তারপরে ভিতরে মাইটোকন্ড্রিয়া থাকে, বিভিন্ন অঙ্গাণু থাকে, ঝিল্লি থাকে। এখান থেকে দেখো মনেরার মধ্যে শুধুমাত্র হচ্ছে রাইবোজোম আছে। আবার বলতেছি, মনেরার মধ্যে শুধুমাত্র রাইবোজোম আছে, আর কোনো কিছুই নাই। প্রতিষ্ঠা দেখো তোমার হচ্ছে সকল অঙ্গাণু থাকে সেখানে। আর হচ্ছে ফানজাইয়ের মধ্যে এখানে সকল অঙ্গাণু থাকে, শুধুমাত্র একটা জিনিস নাই, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা জানি ফানজাই হচ্ছে একটু সাদা টাইপের, আর ক্লোরোপ্লাস্ট যদি থাকতো সেখানে তাহলে ফানজাই এখান থেকে কিন্তু খাদ্য উৎপাদন করতে পারতো। এরপর দেখো প্লান্টে তো আমরা বুঝি হচ্ছে গাছপালা, গাছপালাতে অবশ্যই হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকবে, তার মানে হচ্ছে সকল অঙ্গাণু এখানে উপস্থিত থাকে। অ্যানিমিলিয়ার কথা চিন্তা করি, সকল অঙ্গাণু থাকে, আমাদের থাকে সকল অঙ্গাণু, শুধুমাত্র ক্লোরোপ্লাস্টিড নাই। এই জিনিসটা যদি, অর্থাৎ প্লাস্টিক যদি থাকতো আমাদের, তাহলে আমরা নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারতাম। তার মানে আমাদের এই জিনিসগুলো নাই, বা হচ্ছে এই যে অ্যানিমিলিয়ার এই জিনিসটা বা প্লাস্টিক নেই। এরপর দেখো কোষ প্রাচীর। তো কোষ প্রাচীরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোষের যে আবরণটা, সেটাই হচ্ছে কোষ প্রাচীর। মনের রাজ্যের ন্যায়, তারপর প্রতিষ্ঠাতে থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপর ফানজাই, এই জিনিসটা মাথায় রাখবে, ফানজাইয়ের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। ফানজাইয়ের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত, প্লান্টিতে থাকে এবং হচ্ছে অ্যানিমিলিয়াতে কোনো প্রকার কোষ প্রাচীর থাকে না। নিচেরটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে আমি স্লাইডে দিয়ে দিলে তোমরা দেখতে পাবা। কোষ বিভাজন, কোষ বিভাজন গুলো হতে কি প্রক্রিয়া হয়, অর্থাৎ এখানে দ্বিবিভাজন, অর্থাৎ একটা থেকে যে দুইটা হওয়ার যে প্রক্রিয়া আছে, আমরা যেটা পড়ছিলাম, একটা থেকে এইভাবে হবে, এরপরে এইভাবে হয়ে তারপর হচ্ছে দুইটা হয়ে যাবে। এই যে প্রক্রিয়া, এটাকে বলা হয় দ্বিভাজন। এরপরে অ্যামাইটোসিস, মাইটোসিস, এগুলো আমরা জানি। মাইটোসিস, অ্যামাইটোসিস, তারপর প্রধানত মাইটোসিস এবং মিওসিস, এবং হচ্ছে প্রধানত মাইটোসিস, অর্থাৎ এগুলো আমরা জানি। আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ওকে, এরপরে আসে দল বা কলোনি, অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে দল আকারে থাকে কিনা বা কলোনি আকারে গঠন করে কিনা। যেমন এখানে হচ্ছে গঠন করে, কলোনি বা দল গঠন করে, মানে হচ্ছে যুক্ত, জোড়ায় জোড়ায় থাকে, বা হচ্ছে আমরা যেরকম হচ্ছে এক একটা 10-12টা হচ্ছে ফ্যামিলি মিলে একটা কলোনি তৈরি হয়, ঠিক তেমনি এই রাজ্যগুলো কি কলোনি তৈরি করে কিনা বা দল গঠন করে কিনা সেটা আমরা জানবো। যেমন এটা হচ্ছে দল গঠন করে, যেমন এটা হচ্ছে একক বা কলোনিয়াল। এই যে জিনিসটা মাথায় রাখবো, কলোনিয়াল। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবো, কলোনিয়াল। দেন হচ্ছে ফানজাই, ফানজাই হচ্ছে তোমার ফানজাই সাধারণত কলোনিয়াল, এটা আমরা জানি। দেন হচ্ছে সাধারণত কলোনিয়াল, প্লান্টিও মানে গাছপালা তো কলোনিয়াল সাধারণত। এরপরে হচ্ছে অ্যানিমিলিয়া হচ্ছে একক এবং স্বাধীন। একক স্বাধীন বলতে এখানে হচ্ছে একক ভাবে থাকতে পারে এবং স্বাধীন নিজের ইচ্ছা মতো যে কোনো, অর্থাৎ মানুষ তো আমরা হিসাব করি যে নিজের ইচ্ছা মতো থাকতে পারে, আবার এককও থাকতে পারে কোন অবস্থা। আবাস, আবাস মানে হচ্ছে বাসস্থান, মানে হচ্ছে তারা কোথায় থাকে, এটা অনির্দিষ্ট। মনের ক্ষেত্রে এটা অনির্দিষ্ট, সে হচ্ছে যে কোনো পর্যায়ে থাকতে পারে, তোমার স্থলজ থাকতে পারে, জলজ থাকতে পারে, আকাশচারী থাকতে পারে। এরপর প্রতিষ্ঠা হচ্ছে সেটা অনির্দিষ্ট। এরপরে ফানজাই, প্রধানত হচ্ছে স্থলজ, মানে হচ্ছে তারা পানিতে থাকে না, পানিতে, মানে যারা পানিতে থাকে না। আমরা প্লান্টিও থাকি, প্রধানত স্থলজ, কিন্তু কিছু কিছু প্লান্টি অর্থাৎ গাছপালা কিন্তু হচ্ছে পানিতেও হয়। তো এই কারণে লিখছে এখানে প্রধানত স্থলজ, অ্যানিমেলিয়া স্থলজ, জলজ এবং হচ্ছে আকাশচারী প্রজাতিরও হয়। প্রজনন দেখো, এগুলোর কিভাবে প্রজননটা ঘটে, অর্থাৎ বংশবৃদ্ধিটা কিভাবে ঘটে। প্রধানত হচ্ছে অযৌন। এরপরে প্রতিষ্ঠা হচ্ছে প্রধানত অযৌন, ফানজাই হাপ্লয়েড স্পোর দ্বারা অযৌন এবং যৌন জনন। এবং হচ্ছে এটা দেখো প্লান্টই দেখো যৌন জনন, অ্যানাইগোসিস, এটা একটু মাথায় রাখবা। অ্যানাইসোগামাস অযৌন বা যৌন। এরপর হচ্ছে অ্যানিমেলিয়া হচ্ছে প্রধানত যৌন প্রজনন। খাদ্য গ্রহণ হচ্ছে শোষণ প্রক্রিয়া, অর্থাৎ শুষে নেয়। আর এখানে হচ্ছে প্রতিষ্ঠা, সেও শোষণ করে এবং হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া গ্রহণ করে। ফানজাই হচ্ছে শোষণ, প্লান্টি হচ্ছে সালোক সংশ্লেষণ। আমরা জানি গাছপালা কিভাবে মাধ্যমে খাদ্য গ্রহণ করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। আর অ্যানিমেলিয়া হচ্ছে কি পরভোজী, অর্থাৎ আমরা হচ্ছে পরভোজী না, আমরা তো আর নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, এই কারণে আমরা অপর উপর নির্ভরশীল, এই কারণে এটাকে বলে পরভোজী। টিস্যু, মনেরার নেই, প্রতিষ্ঠান নেই। ফানজাইয়ের আছে তবে সেটা সুগঠিত নয়, কিন্তু প্লান্টির এটা উন্নত টিস্যু আছে, এবং অ্যানিমেলিয়া সেটা হচ্ছে জটিল টিস্যু তত্ত্ব বিদ্যমান। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। ওকে, এরপর হচ্ছে বুনো। বুনো কার গঠিত, বুনো হয় তোমরা ইতিমধ্যে জানো, সেটা হচ্ছে বুনো কারো হচ্ছে গঠিত হয়, কারো হচ্ছে গঠিত হয় না। যেমন হচ্ছে মানুষের গঠিত হয়, তারপরে হচ্ছে বিভিন্ন প্রাণীর গঠিত হয়, কিন্তু এই জিনিসগুলো গঠিত হয় না। কিন্তু হচ্ছে এই যে প্লান্টের গঠিত হয়,
পাঞ্জার গঠিত হয় না, প্লাউচেস্টার গঠিত হয় না, মনারার গঠিত হয় না, শুধুমাত্র এই জিনিস দুটার গঠিত হয়। উদাহরণ হিসেবে আমরা এখান থেকে জানি যে মনারার হচ্ছে ব্যাকটেরিয়া এবং নস্টক নীলাভ সবুজ শৈবাল, এমন অ্যামিবা হচ্ছে প্যারাসেমিয়াম এক কোষী এবং বহুকোষী শৈবাল। তারপর ফাঞ্জাই হচ্ছে ইস্ট এন্ড ফেনিসিলিয়াম মাশরুম, প্লান্টটি হচ্ছে সবুজ উন্নত গাছ। এখানে তোমাদের এখানে উদাহরণ দেওয়া আছে কয়েকটা, তোমরা এগুলো দেখে নিবা স্লাইড থেকে। দেন এখানে আবার হচ্ছে অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া হচ্ছে মানুষ টানুষ সেগুলো সবগুলা, বা হচ্ছে পশু পাখি যা আছে সবগুলাই তো হচ্ছে অ্যানিমেলিয়া। পরবর্তী স্লাইডে কি দেওয়া আছে, শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। তোমরা ইতিমধ্যে এটা মুখস্থ করছো, এটা আমার লাগতেছে না, আর এটাও তোমরা অনেকে মুখস্থ করে ফেলছো। যারা যারা মুখস্থ করে না তারা মুখস্থ করে নিবে। অর্থাৎ মানুষের শ্রেণীবিন্যাস, যে মানুষের শ্রেণীবিন্যাসটা আসলে কি রকম হয়, বা হচ্ছে শ্রেণীবিন্যাস যেভাবে করছে কি কি পর্যায়ে করছে, কোনটার কারণে এখানে হোমো এবং হোমোস্যাপিয়েন্স দিছে। তো এই জিনিসগুলো আসছে এখানে সবগুলো হচ্ছে পড়ে নিবা তোমরা। আর এখানেও সেম কাহিনী, এখানে হচ্ছে আমরা তোমরা ইতিমধ্যে জানো তোমরা, আর এখানে কি উপরে কিছু লেখা আছে এগুলো একটু পড়ে নিবা। দেন আছে দ্বিপদ নামকরণ পদ্ধতি, এই জিনিসগুলো তোমাদেরকে মুখস্থ করাইছে, তোমরা এগুলো মুখস্থ জানো। আর এইগুলো একটু মাথায় রাখবা যে কোড টোড কি কি দেওয়া আছে নাম আছে, এই কোডগুলো হচ্ছে নোট ভিত্তিকের জন্য আসে। দেন আমাদের এখানে কিছু এটাও আমাদের কোডগুলো, মানে হচ্ছে কিভাবে কি করে তোমরা দ্বিপদ নামকরণ যে পদ্ধতি ওইটা জানো তোমরা। আর এখান থেকে তোমাদের অনেকগুলো আমি হচ্ছে স্টার্ট দিয়ে দিয়েছি, তারপরে এখন আবার দিতেছি, সেটা হচ্ছে অরিজিনেটিভ লাগবে। তোমাদের এখানে বাংলা অর্থগুলো বাংলা উচ্চারণগুলো দেওয়া আছে, একটু পড়ে নিবা। যদি সমস্যা হয় তাহলে এখান থেকে পড়ে নিবা। কাঁঠালও লাগবে, ম্যাক্সিমামে লাগবে, বাট যেগুলো একেবারে বেশি লাগে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। কলেরা লাগে, প্লাজমেডিয়াম লাগে, দেন হচ্ছে মৌমাছি লাগে, সবগুলোই পড়বা, বাট হচ্ছে এগুলো একটু ইম্পর্টেন্স। ইলিশার লাগে, দেন দোয়েল তো লাগবে আমাদের জাতীয় পাখি, তারপর রয়্যাল বেঙ্গল টাইগার, দেন হচ্ছে মানুষ। তো এই জিনিসগুলো হচ্ছে তোমাদের আজকের এই ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে আশা করি, বাট এটা পুরো একটা অধ্যায়ের সামারি দিলাম। তোমরা ইতিমধ্যে অনেক কিছু জানো, নতুন নতুন কিছু যদি এখান থেকে তোমার হচ্ছে পড়া হয় নাই, তুমি এখান থেকে পড়ে নিবা, জাস্ট এইটুকুই। আর এটা আমার ফার্স্ট ভিডিও, আই থিঙ্ক অনেক ভুল আছে, বাট নার্ভাস একটু অন্যরকম ভাবে দেখবা। আশা করি আমি এই ভিডিওগুলো তৈরি করার মাধ্যম হচ্ছে কি, আমি এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত আপলোড করব না, বাট এখন দিব আমি হচ্ছে জাস্ট প্র্যাকটিসের জন্য তোমাদেরকে আমি দিব, যাতে তোমরা একটু ইজিলি পড়তে পারো। এবং যে জিনিসগুলো প্রয়োজন পড়বে, যেমন আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে হচ্ছে 3D মাধ্যমে দেখাবো, যেগুলো তোমরা ইজিলি বুঝতে পারবা। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, আর কিছু না। বাই বাই।